সরকার যদি চায় ভালো নির্বাচন হয়, সরকারের দল থাকলে কিংবা কারোর প্রতি তার সমর্থন থাকলে ভালো নির্বাচন হবে না। আমাদের দেশে যা অতীতেও যেটা হয়েছে, সরকার যখন চাইছে ভালো নির্বাচন হয়েছে, সরকার যখন বলছে তার নিজস্ব দল আছে ইত্যাদি আছে, তখন হয়নি। যে কারণে দলনিরপেক্ষ সরকারের কনসেপ্ট এসছে এবং এই তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্ট এই কারণে এসছে। এখন যদি এখানে যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এই সরকারের যদি দল থাকে কিংবা কোনো দলের প্রতি তার পক্ষপাত থাকে, ভালো নির্বাচন হবে না। অতএব তাকে দলনিরপেক্ষ অবস্থান তার আসতে হবে এবং তার দলটা দরকার পুনর্গঠিত হতে হবে, যে এর সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে সরাই দিয়ে একটা পুনর্গঠিত দল হতে হবে। অথবা সেটা যদি তিনি ব্যর্থ হন, তাহলে সেখানে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রসঙ্গে এসে যাবে, এটা কেউ ঠেকায় রাখতে পারবে না। তো অতএব ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারকে যদি নির্বাচন করতে হয়, তাকে নিরপেক্ষ অবস্থান তার ঠিক করতে হবে। এবার আসি অবস্থান। এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন গণমাধ্যমের সাক্ষাৎকারে আপনি দেখেছেন যে তরুণদের রাজনৈতিক দল গঠন, তাদের রাজনীতিতে নিয়ে আসা, নিজেই তো নিজের অবস্থান স্পষ্ট করেছেন তখন। হ্যাঁ, তিনি নিজেও বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। তো উনি এই নির্বাচন ঘোষণার মধ্য দিয়ে খানিকটা বিতর্কের ঊর্ধ্বে উঠেছেন। অতএব তিনি নিরপেক্ষ জায়গায় আসতে পারবেন, তিনি আসতে পারেন যদি তিনি সেটাকে প্রমাণ করতে পারেন, এবং তিনি যদি তার সঙ্গে এটাকে নতুন করে সাজান, তাহলে এটা হতে পারে। কিন্তু যে ফর্মে আছে গভর্নমেন্ট, এই ফর্মে তো তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক বলে আমি মনে করছি। যে ছোট রাজনৈতিক দল যারা পিআরের কথা বলছে, তারা কেন পিআরের কথা বলে, বা তারা কি এখন অনেকটাই মনে হয় যে বিএনপিকে তারা খুব বেশি আস্থা দিতে পারছে না? বিষয়টা হচ্ছে, যেমন ব্যক্তিগতভাবে আমিও পিআর পদ্ধতি পছন্দ করি, পিআর পদ্ধতি একটা পদ্ধতি হতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমার পছন্দ করা না করায় তো কিছু আসে যায় না। এখানে পলিটিক্যাল সিস্টেমটা তো নির্ধারণ করবে রাজনৈতিক দলগুলো। তো এখানে বৃহত্তর এবং দলগুলো যদি এই ব্যাপারে ঐক্যমত্য না হয়, এবং কোনো দল তো হ্যাঁ দাবি তো থাকতে পারে, পিআর পদ্ধতির দাবিটা মাঠে থাক, এটা কোনো আপত্তির কিছু নেই, কিন্তু রাজনৈতিক দল তো সিদ্ধান্ত নেবে এবং তারা কি করবে। ইচ্ছে করলে তো বিএনপি একটা দল, বিএনপি ম্যান্ডেট নিয়ে, ধরুন ম্যান্ডেট নিয়ে এসে তো আমার প্রোগ্রাম তো বাস্তবায়ন করবে না, তার প্রোগ্রাম বাস্তবায়ন করবে। হ্যাঁ, আমরা একটা পার্সু করতে পারি, এবং সেই পার্সু করা এবং সেটা আন্দোলনও হতে পারে, এবং মাঠে এটা নিয়ে কেউ পিআর পদ্ধতি নিয়ে নির্বাচন করতে পারে, নির্বাচনে ম্যানিফেস্টো যোগ করতে পারে, এমনকি মাঠে আন্দোলনও করতে পারে, এবং কি এটা অ্যাডভোকেসি করতে পারে, বিএনপির কাছে আলাপ করতে পারে, আলোচনা করতে পারে, চাপ সৃষ্টি করতে পারে, এতে কোনো আপত্তি নেই। এটা সব কিছুই ডেমোক্রেটিক পদ্ধতি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যারা দেশ পরিচালনা করবে তাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে। অতএব সেই সিদ্ধান্ত এখানে বাইরে থেকে কেউ চাপিয়ে দিতে পারবে না। এখানে আলী রিয়াজ ইচ্ছে করলেই রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে না। রাজনৈতিক দলের নিজস্ব ডিনামিক্স আছে, সে তার মতো করে চলবে, এবং সেইটা হচ্ছে বিষয়। এবং সেখানে এই ধরনেরটাকে পার্সু করতে হলে সেটা জনগণের, সেখানেও জনসমর্থন দরকার। উপর থেকে কিন্তু এটা পরিচালনা করা যায় না, কোনো রাজনৈতিক দলকে আপনি এটা করতে পারবেন না। আর একটা হচ্ছে যে ওদের যে দাবি, যেটা ধরুন যেটা মাঠ থেকে হচ্ছে আগে সংস্কারটা কে করবে? সংস্কারটা তো ইচ্ছে করলেই তো আইনি কাঠামো দিতে হবে, বাস্তবায়ন করতে হবে, তারপরে ভোট হবে, এটা তো জনপ্রতিনিধিরা করতে পারবে, সেই জন্য তো পার্লামেন্ট দরকার। হ্যাঁ, আর একটা হতে পারত গণপরিষদ, কিন্তু গণপরিষদের দাবি তো এখানে মেজর কোনো পলিটিক্যাল পার্টি চাইছে না। তারা মনে করছে ৭২ সালের নির্বাচনের মধ্য দিয়ে, ৭২ সালে যে সংবিধান হয়েছে, এই সংবিধানের ধারাবাহিকতা তারা অগ্রসর হতে যাচ্ছে। এটা হলো পলিটিক্যাল কনসেনসাস, যে এইটাকে হ্যাঁ চেঞ্জ হতে পারে, সংশোধন হতে পারে, কিন্তু নতুন সংবিধানের বিষয়টা এখানে জামাত চাইছে। কেন? জামাত ৭১ মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে তারা পরিত্যক্ত হয়েছিল। অতএব সেই পরিত্যক্ত জামাত তারা ৭২ সালের সংবিধান যেখানে মুক্তিযুদ্ধের কথা আছে সেটা তারা চাইবে না। কিন্তু অন্যান্য দল, বিএনপি সহ অন্যান্য দল এখানে সংস্কার চাইছে, এই সংবিধানের সংশোধনী চাইছে, কিন্তু সংবিধানটাকে তারা করতে চাচ্ছে না। এবং এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কনসেপচুয়ালি এখানে জামাত তো তারা মনে করে যে এটা একটা, হ্যাঁ তারা ওই সেকেন্ড রিপাবলিক, ওটা তারা মনে করে দ্বিতীয় স্বাধীনতা, কিংবা মনে মনে প্রথম স্বাধীনতাও ভাবতে পারে, তারা এটাকে বিপ্লবও মনে করতে পারে। কিন্তু এখানে যারা এই আন্দোলনের যে ধারাবাহিকতা আছে, তবে আমি এটা মনে করি যে ছাত্রদেরকে আমি এই জন্য বিশেষ করে এনসিপি এদেরকে দায়ী করতে চাই না। আমি তাদেরকে অভিনন্দন জানাই যে তারা জাতীয় পতাকা হাতে নিয়ে, জাতীয় পতাকা মাথায় বেঁধে তারা লড়াই করেছে, তারা মুক্তিযুদ্ধের
পক্ষের শক্তি বলে আমি তাদেরকে মনে করি। কিন্তু তাদের উপর কখনো কখনো এই স্বাধীনতা বিরোধীরা আসর করে, তাদেরকে বিভ্রান্তি ভিতর ফেলে দেয়। এখান থেকে তরুণদেরকে বেরিয়ে আসা উচিত বলে আমি মনে করি। তাদের প্রতি এখনও আমার যথেষ্ট শ্রদ্ধা ভালোবাসা আছে, কেননা তারা যেভাবে জীবন বাজি রেখে লড়াই করেছে সেটা ইতিহাসে তারা স্মরণীয় হয়ে থাকবে। তারা ইলেকশনে জিতবে কি জিতবে না, ভোট পাবে কি পাবে না, এটা দিয়ে বিচার হবে না। তারা লড়াইয়ের রাজপথে ছিল, সংগ্রাম করেছিল। 15 বছর ধরে যে জগদ্দল পাথর সরানো যায়নি, তাদের আন্দোলন, হ্যাঁ, সেই আন্দোলনের সঙ্গে সবাই যুক্ত হয়েছিল, বিভিন্ন রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ, সাধারণ শ্রমজীবী মানুষ, কিন্তু তারা তো ইনিশিয়েট করেছিল। অতএব এই কৃতিত্ব এবং এই যে প্রশংসা, এটা তাদের প্রাপ্য। তারা ইলেকশনে ভোট পেল কি পেল না, তারা নির্বাচন করলো কি করলো না, এটা কিছু আসে যায় না। কিন্তু তারা তাদের দেশপ্রেম নিয়েও আমি কোনো সংশয়ই করি না। তাদের ভিতর হ্যাঁ ভুল তো হতেই পারে, পদস্খলন কিছু লোকের হতে পারে, কিন্তু টোটাল লড়াইয়ের সৈনিকরা তো ভুল করে নাই। তাদের ভিতর কেউ কেউ বিভ্রান্ত হতে পারে, তারা কেউ কেউ চাঁদাবাজিতে যুক্ত হতে পারে, এটা সব দলে থেকে হতে পারে, কিন্তু আমি তাদেরকে ব্লেম দিতে চাই না। কিন্তু প্রশ্নটা হচ্ছে তাদেরকে দরকার হচ্ছে, এখন তারা যেমন এখন স্বীকার করছে, তারা বলছে 70-এর মানে 71-এর মুক্তিযুদ্ধকে তারা ওন করছে, এখন আর 47-এর কথা তারা সে বলছে না। একসময় 47-41কে একসাথে, এমনকি সেকেন্ড রিপাবলিকের কথাও বলছে না। তো আমার মনে হয় কি যে এই জায়গা থেকে তাদেরকে একটা শক্তি হিসাবে এবং একটা মাঠের শক্তি, আন্দোলনের শক্তি হিসাবে তারা বাংলাদেশের রাজনীতিতে যদি অবস্থান করে, সেটা তারা যেহেতু একটি দল গঠন করেছে, সাইদ ভাই, তারা যেহেতু একটি দল গঠন করেছে এবং সেই দল নির্বাচনে অংশ নেবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সেই দল নির্বাচনে না আসলে বা সেই দল যদি নির্বাচন নিয়ে কোনো বক্তব্য থাকে, তাদের অবস্থান থাকে, সেখানে আসলে কোনো সমাধান না হওয়া পর্যন্ত কি নির্বাচন নিয়ে দুটো জিনিস, একটা হলো তো নির্বাচনে তো অলরেডি গেছে, এখন একটা দল তো বয়কট করতেই পারে। আমি তো যেটা বললাম, মৌলানা ভাসানী বয়কট আর তাদের বয়কট এক হবে না। না না, মৌলানা ভাসানীর মতো দল, যিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, মৌলানা ভাসানী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, তিনি বয়কট করেছেন, নির্বাচন তো আর ঠেকে নাই, তো এটা তো উনি বয়কট করেছেন। আর একটা হলো গণতান্ত্রিক চেতনায় ওরা তো বয়কট করতেই পারে, আপত্তির কিছু নাই। আমি ধরে নিলাম আর কি, আমার ধারণা যে শেষ পর্যন্ত তারা নির্বাচনে আসবে। তারপরে ওরা বয়কট করলেই তো নির্বাচন হবে না এমন তো কথা না। বয়কট করা কিন্তু ডেমোক্রেটিক রাইটস, এটাও একটা গণতান্ত্রিক অধিকার, যে কেউ নির্বাচন বর্জন করতে পারে। কিন্তু নির্বাচনকে প্রতিহত করাটা এটাও গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যেখানে রয়ে গেছে দেশে সাংবিধানিক শাসন আছে, সেখানে এটা প্রতিহত করতে যাওয়াটা অগণতান্ত্রিক। হ্যাঁ, তারা জনগণকে বলতে পারে যে আপনারা ভোট দেন না, জনগণ ডিসাইড করবে, জনগণ ঠিক করবে তারা ভোট দেবে কিনা। তো এই ডাক তারা দিতে পারে, এটা কোনো আপত্তির কিছু। রাজনৈতিক দলগুলো তো এই বিরোধ থাকবে, পরস্পর কথা ছোড়াছুড়ি থাকবে, এগুলো থাকতে পারে। আর একটা হচ্ছে, এটা তো আমাদের ইচ্ছে করলে আমরা পলিটিক্যাল কালচারটাকে এক বাক্যে মানে এক নিমিষে চেঞ্জ করতে পারবো না, এটা থাকবে। তবে আমার কাছে এখন মনে হয় রাজনীতিতে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গণতন্ত্রের দাবিদার দলগুলোর উচিত হচ্ছে নিজেদের গণতন্ত্র চর্চাটা বাড়ানো এবং দলের মধ্যে এটা করা। যেমন ধরুন, আমি এক কথাই বলি যে এখন বিএনপি সবচেয়ে বড় দল, নির্বাচন হলে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা তো মানে ধরেন যে প্রায় নিশ্চিত, কিন্তু তাকে এখন সেই আচরণ আমরা তাদেরকে অন্যভাবে দেখতে চাই, যে গণতান্ত্রিক চেতনায় মূল্যবোধে তারা সজ্জিত হোক, যেমন দেশের জন্য আর যেন পুরনো কোনো স্বৈর শাসনের পুনরাবৃত্তি না হয়, এটি আমরা দেখতে চাই। অতএব দলের বিএনপির চ্যালেঞ্জ আমার কাছে মনে হয় বাইরের চ্যালেঞ্জ বিএনপির জন্য নয়, বিএনপির চ্যালেঞ্জ বিএনপি, তার দলকে তারা গণতান্ত্রিকভাবে সজ্জিত করবে। আমরা ভালো দিক হলো যে বিএনপি শীর্ষ নেতৃত্বের মধ্যে আছে, কিন্তু নিচের দিকে কিছু সমস্যা আছে, এই সমস্যা তারা মোকাবেলা করতে সমর্থ হয় বলে